আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহাজন ইউনুসের সংস্কারের দূর কত দূর? পাঞ্জেরি আদৌ কি সংস্কার হবে? আর কত দেরি? কথিত সংস্কার যার কোনো ভিত্তি বা অস্তিত্ব নেই, 6টা সংস্কার কমিশন গঠন করেছিলেন মহাজন। আজকে 9 মাস অতিক্রম করলো, এখন পর্যন্ত কোনো সংস্কার কমিশনের রিপোর্ট পেশ করেছেন, কিন্তু বাস্তবায়নের কোনো নামগন্ধ নেই। এই সংস্কারগুলো কার জন্য, কাদের জন্য? বাংলার জনগণ যদি সংস্কার দিয়ে পেট ভরাইতে পারত, তাইলে জননেত্রী শেখ হাসিনা গত 16 বছরে সংস্কার করতে করতে দেশকে ত্রয়ী মধুসূদন করে ফেলতে পারতেন। কই, উনি তো সংস্কার করেন নাই। আপনি সংস্কারটা করবেন কি নিয়ে, কাকে নিয়ে, কিসের জন্য? সংস্কারটা করবেন আপনার জনগণের জন্য, আপনার সামাজিক মান উন্নয়নের জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করার জন্য, আপনার দেশের জনগণের জন্য। তো মহাজন যেই 6টা সংস্কার কমিশন করেছেন, তাদের মধ্যে একটা সংস্কার কমিশনের বাস্তবায়ন কি আজ পর্যন্ত আপনারা দেখেছেন? যে এই সংস্কার কমিশনের বাস্তবায়নটা মহাজন শুরু করেছেন? আমার জানা নেই। প্রতিটা রিপোর্ট পেশ করা হয়েছে, কোনোটার 3 মাস লাগছে, কোনোটার 4 মাস লাগছে। আমি 6টা সংস্কার কমিশন, 6টা না 8টা, তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, তারপর হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন, এইরকম 8টা, 6 থেকে 8টা সংস্কার কমিশন গঠন করেছে। তো সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ। এই চুতিয়ারে আমি কখনোই দেখতে পারতাম না। আমি অনেক আগে থেকে প্রথম আলো পড়ি, সে আমার ছাত্র জীবন থেকে। তো আমি তার কলাম পড়তাম। গত 30 বছরের উপরে সে আমেরিকাতে একটা ইউনিভার্সিটির প্রফেসর। আচ্ছা, একটা লোক 30 বছর যাবত আমেরিকাতে থাকে, সে আপনার আর আমার দেশের সংবিধান, আপনার আর আমার দেশের সংবিধান সে লিখে দিবে। ব্যাপারটা হাস্যকর না? কেমন দেখায় যে একজন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন একজন বিদেশি। আচ্ছা, এই নিয়োগ দিয়ে মহাজন ইউনুসের বিদেশি ইম্পোর্টেড মাল আনা শুরু। আমরা ইম্পোর্টেড মাল বলতে লাল পানি বুঝতাম এক সময়, ঠিক আছে? তো এখন দেখি ইম্পোর্টেড মাল বলতে মহাজন ইউনুস আমাদেরকে আরেকটা ধাপে উন্নতিকরণ করেছে। দুর্নীতি করার জন্য, সংবিধান সংস্কার কমিশনের জন্য, উপদেষ্টা হওয়ার জন্য, দেশ চালানোর জন্য ওনার আমদানি প্রীতি অনেক বেশি। কারণ উনি গত 1991 সালে উনি যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তখন থেকেই এই দেশটাকে ধ্বংস করার একটা অভিলাষ ওনার মধ্যে ছিল। এই দেশের সরকার প্রধান হওয়ার অভিলাষ ওনার ছিল। 1/11 তো হইতে পারে নাই, কোনো না কোনো কারণে। আল্লাহ তখন বাংলাদেশকে বাঁচাই দিছে। এই 2024-এ আল্লাহ বাংলাদেশের উপর একদম পারফেক্ট একটা গজব নাজিল করেছে ইউনুসকে দিয়ে। দেখেন, একজন সুদখোর মুফাসসিরে কোরআন, যারা ইসলাম বর্ণনা করেন, যারা ধর্মের জ্ঞানীগুণী, তারা বিভিন্ন একদম ল্যাংটাকাল থেকে শুনে আসছি, সুদখোর হচ্ছে মায়ের সাথে জিনা করার সমান। তা আপনার দেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন সুদখোর। তো আচ্ছা, বিষয় ওইটা না, বিষয়টা হচ্ছে সংস্কার। তো পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা কি? পুলিশ সংস্কার, পুলিশদেরকে এখন তো আনসারের পর্যায়ে তো পুলিশ নাই। আমি গত সপ্তাহে এক বড় ভাই আমাকে ফোন দিয়েছে, উনি একটা থানার ওসি। ফোন দিয়ে জানতে চেয়েছে আমি কোথায় আছি, কেমন আছি, যেহেতু আমি আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা, সাধারণ সম্পাদক।
তো এই ঝামেলায় আমি কি আদৌ বেঁচে আছি না মরে গেছি সেটা জানার জন্য আমাকে ফোন দিয়েছিলেন। তো কথা বললাম। উনি এক পর্যায়ে কান্না করে দিয়েছেন যে, "ভাই শান্তিতে নাই। ৫ই আগস্টের পর থেকে আজকের এ পর্যন্ত একটা দিন শান্তিতে ঘুমাইতে পারি না। প্রতিটা দিন বয়ে, বয়ে কাটে। এই মনে হয় আজকে মনে হয় হত্যার শিকার হয়ে যেতে পারি বা কিছু একটা হইতে পারে। এত ভয় নিয়ে জীবনে কোনোদিন বাঁচতে হয় নাই। এর থেকে মরে যাওয়া ভালো ছিল। সহকর্মীদের সাথে যদি ৫ই আগস্টের আগে মরে যেতাম তাইলে হয়তোবা ভালো হইতো।" এইটা বর্তমানে একজন ওসি কথা। আমি তার নিরাপত্তার জন্য আমি তার নামটা প্রকাশ করলাম না। বিশ্বাস করেন, উপরওয়ালা সাক্ষী, গত সপ্তাহে তার সাথে আমার কথা হয়েছে। পুলিশকে দাঁড় তলোয়ারহীন একটা বাহিনী বানিয়ে রেখেছে, যার কারণে বাংলাদেশে এত হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার আসেন নির্বাচন সংস্কার। সবচেয়ে জটিল সংস্কার এটা করছে। বদিউজ্জামান ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। আমার খুব ভাল লাগে এই লোককে। ঠিক আছে? তার বাড়ি নাকি আবার আমাদের কুমিল্লায়, জানি না। তারপরে এইটার সদস্য ছিলেন হচ্ছে আবার ডক্টর জাহিদ। তো খুব মজা লাগে এই কারণে, এমন সংস্কার নির্বাচন করছে, বিএনপি নির্বাচন করতে করতে জান শুকায় ফেলতেছে। শেষ পর্যন্ত খালেদা জিয়া পর্যন্ত নীরবতা ভেঙে কথা বলতে বাধ্য হয়েছেন। ৫ই আগস্টের পরে আজ পর্যন্ত খালেদা জিয়া কোনোদিন মিডিয়াতে কথা বলেন নাই। গত পরশুদিন মনে হয় মিডিয়াতে উনি কিছু একটা বলেছেন নির্বাচন নিয়ে। এমন সংস্কার নির্বাচনের করেছেন যে এখন আর নির্বাচনের কোনো হদিস কোনো মানে বিএনপি পাচ্ছে না। দেখেন বিএনপির কষ্টটা একবার বোঝার চেষ্টা করেন। ১৬ বছর তারা আওয়ামী লীগের সাথে লড়াই করে পাইরা ওঠে নাই। তারা মনে করছে যখন ৫ই আগস্ট হলো তারা মনে করছে যে মনে হয় আমরা এবার আইসা পড়ছি। আর আমাদের ঠেকায় কে? এখন আইসা দেখতেছে ইউনূসেরও কোনো হদিস পায় না, টিকিট নাগাল পায় না। একবার চিন্তা করে দেখছেন তাদের অবস্থাটা কি? জনপ্রশাসন সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের হিসাব হইছে সরকারি চাকরিজীবীদের কোনো কৈফিয়ত ছাড়া চাকরি চলে যাবে। আচ্ছা, অনেকেই বলে যে দুর্নীতিবাজ, এই কারণে সেই কারণে তাদের মানে এটা নিয়ে আন্দোলন হইতেছিল, তারা বলতেছিল দুর্নীতি করতে পারবে না দেখে আন্দোলন করতেছিল। আচ্ছা, আপনার আমার বোন বউ তারা তো চাকরি করে, তারা তো সবাই উচ্চ পর্যায়ে চাকরি করে না, কেউ তো নিম্ন পর্যায়ে চাকরি করে। তার উপরের বস যদি একটু খারাপ হয় তাহলে তার কাছ থেকে যদি অবৈধ সুবিধা নেওয়ার জন্য, অন্যায় অন্যায্য সুবিধা নেওয়ার জন্য যদি তাকে প্রেশার করে আর তাতে যদি সে রাজি না হয়, তখন ওই বস যদি তার বিরুদ্ধে রিপোর্ট দেয় তাহলে তো তার চাকরিটা চলে যাবে। তো সে কি কোনো দুর্নীতি করেছে? সে কি কোনো অপকর্ম করেছে? কিন্তু সে বৈষম্যের শিকার হলো, সে হ্যারাসমেন্টের শিকার হইলো, দিন শেষ আবার তারই চাকরি গেল। প্রতিটা চাকরি যাওয়ার পিছনে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া উচিত। গেল এটা। সংবিধান সংস্কার তো এটা আল্লাহ দিলে, আল্লাহ আমাদেরকে এই গজবের মধ্যে একটা ভালো রাস্তা দেখিয়ে রেখেছেন, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর প্রধান। আজকে যদি এই সেনাবাহিনীর প্রধান না থাকতো, ওয়াকারুজ্জামান সাহেব না থাকতেন, তাইলে এই দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যেত, কোনো মিস থাকতো না। কারণ ওরা সংবিধান রাখতো না, ওরা ওদের মতো করে দুর্নীতি লুটপাট, কারণ এগুলো তো সব পাকিস্তানের বীর্য বংশধর, এদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব হয় না। তো সংস্কারগুলোর বেনিফিশিয়ারি যদি জনগণ হয়, তাহলে কোন সংস্কারের বেনিফিট জনগণ পেলেন একটু বিস্তারিত তো আমাদেরকে জানানো উচিত। আজকের এ পর্যন্ত কোনো বিস্তারিত পাই নাই। খালি বলতেছে সংস্কার, স্বল্প সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন, আর অধিক সংস্কার করলে জুনে নির্বাচন। তো আর কি সংস্কার করবেন আপনি? গন্ডা, আপনি আপনার কৃতকর্মের জন্য
বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে থাকবেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ছাড় দেয় না, কখনো দেয় নাই আর দিবেও না। আপনি হয়তোবা বাংলার ইতিহাসে এতদিন মীর জাফরকে নিয়ে মানুষ গালি দিত, আল্লাহর কসম এরপর থেকে মানুষ, যদিও ইউনূস একজন নবীর নাম, আপনার বাবা মা মনে হয় নবীর নামের কথা চিন্তা করে আপনার নামটা রাখছিল, কিন্তু আপনি সেই নামের মর্যাদা রাখেন নাই। আপনাকে নিয়ে মানুষ গালি দিবে প্রতিনিয়ত। আপনার পতনটা কিভাবে হয়, আপনার এই সাম্রাজ্যের বিনাশ কিভাবে হয় আপনি দেখবেন। হয় এই দুনিয়ায় থেকে দেখবেন, আর না হয় পরপারের থেকে যদি দেখার কোনো সুযোগ থাকে তাহলে দেখবেন। আপনার এই সাম্রাজ্য কে আটকায় আপনি দেখেন। আপনার ধ্বংস অনিবার্য। এই সুন্দর প্রগতিশীল উন্নয়নশীল একটা দেশকে আপনি যেভাবে বিনাশের দ্বারপ্রান্তে নিয়ে আসছেন, তার জন্য আপনার শাস্তি অবধারিত। সংস্কারগুলো জনগণকে দেখিয়ে এটার বেনিফিশিয়ারি জনগণকে করে বিদায় নেবেন। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।